আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাব্রোড টু স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে পড়ালেখা করার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা নিয়ে। যারা আগামী 2025 ইনটেকে চীনে পড়ালেখা করতে আসছেন, এই 2025 ইনটেকের জন্য চীনে পড়তে আসতে চাচ্ছেন, তাহলে এখানকার পড়ালেখার যেমন একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। সো এই ভালো এবং খারাপ দিক দুইটা দিক জানা বোঝার পরে আপনি ফাইনালি সিদ্ধান্ত নেবেন যে 2025 ইনটেকে আপনি চীনে আসবেন কি চীনে আসবেন না। মূল ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলে নতুন, চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই, যে ভিডিওগুলো দিয়ে আপনার চীনে উচ্চশিক্ষা আসার ক্ষেত্রে অনেক বেশি ইনফরমেটিভ তথ্যগুলো আপনারা এখান থেকে পাবেন, যেই তথ্যগুলো চীনে উচ্চশিক্ষায় আসার ক্ষেত্রে আপনাদের প্রসেসটা আরও বেশি সহজ এবং সুন্দর করবে ইনশাল্লাহ। প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে আসছে। এখন বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 15 হাজার শিক্ষার্থী চীনে পড়ালেখা করছে, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। কেউ ডিপ্লোমাতে পড়ছে, কেউ ব্যাচেলরে পড়ছে, কেউ মাস্টার্স পিএইচডি পড়ালেখা করছে। 10 থেকে 15 হাজার শিক্ষার্থী এই মুহূর্তে চীনের বিভিন্ন ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। এখন এই সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই যে 10 থেকে 15 হাজার শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে আসছে, এই 10 থেকে 15 হাজার শিক্ষার্থী কিন্তু লাস্ট 5-6 বছরের ভিতরে এসেছে। মানে 2016 সাল থেকে মূলত চীনে অধিক হারে বাংলাদেশি শিক্ষার্থীদের আসার সংখ্যা বেড়েছে, যেটা আগে এরকম ছিল না। কারণ চীন যে এত স্কলারশিপ দিচ্ছে, চীনের ইউনিভার্সিটিগুলোতে যে এত ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে, এগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে, একটা বড় অংশ শিক্ষার্থীর কাছে অজানাই ছিল। আমরা জানতামই না যে এখানে এত এত ফ্যাসিলিটিস পাওয়া যেত। ঠিক আছে, যার কারণে 16 সাল থেকে মোটামুটি বাংলাদেশি স্টুডেন্টের বড় অংশ আসা শুরু হয়েছে। 16-17 থেকে শুরু হয়েছে, তারপরে প্রত্যেক বছর ডাবল হয়ে যাচ্ছে। মানে এই বছর যদি ধরেন 2000 স্টুডেন্ট আসে, পরের বছর সেটা 4000 হয়ে যাচ্ছে, মানে ডাবল হয়ে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা। এটার পিছনে রিজন হচ্ছে, বাংলাদেশে তো দেখছেনই যথেষ্ট শিক্ষার পরিবেশ, গবেষণা ধর্মী পড়ালেখার পরিবেশ, বা মানসম্মত একটা ইউনিভার্সিটি, রিসার্চের ফ্যাসিলিটিস, প্র্যাকটিক্যাল বেস পড়ালেখা, সুন্দর একটা ক্যাম্পাস এনভায়রনমেন্ট, এগুলো বাংলাদেশে আসলে নাই। বা অনেক শিক্ষার্থী আছে, দেখা যাচ্ছে এক ডিপার্টমেন্টে চাচ্ছে, তার চান্স হচ্ছে আর এক ডিপার্টমেন্টে, মানে মনের মতো ডিপার্টমেন্ট নিয়েও পড়ালেখা করতে পারছেন। এগুলো অনেক কারণে বাংলাদেশ থেকে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় আসছে। আর যেহেতু চীন একটা বড় অংশ শিক্ষার্থীকে বাংলাদেশ থেকে যারা আসছে, তাদেরকে একটা ভালো স্কলারশিপ ফ্যাসিলিটিস দিচ্ছে, তাদের চীনের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং ভালো, তো যার কারণে কিন্তু অন্যান্য দেশে যেমন স্টুডেন্টরা উচ্চশিক্ষায় যাচ্ছে, চীনেও একটা বড় অংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসছে। তো এখন 2025 সালে যে স্টুডেন্টরা চীনে উচ্চশিক্ষা আসবে, তো এখন শিক্ষার্থী তো এখন সামনে অনেকগুলো দেশ। এখন ইউরোপে যাওয়া যায়, ইউরোপে যায়, অস্ট্রেলিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, কোরিয়া, জাপান, অনেক দেশে কিন্তু স্টুডেন্টরা কিন্তু যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তারা যাচ্ছে। এত এত দেশ ফেলে যখন একটা শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষায় আসবে, তখন কিন্তু এখানে আসার যথেষ্ট লজিক থাকতে হবে তার কাছে, যে এখানকার আসার সুযোগ বা আসার কারণ, মানে সুবিধা কী আর অসুবিধা কী, সুবিধা অসুবিধাগুলোকে অ্যানালাইসিস করার পরে ফাইনাল সিদ্ধান্তটা নিতে হবে। তবে একটা জিনিসই দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই উচ্চশিক্ষা যেমন কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। এমন কোনো পৃথিবীর দেশ নাই সবই খালি সুবিধা কিন্তু তার কোনো অসুবিধা নাই। আপনি ক্যানাডাতেও যদি যান, সেখানে যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। আপনি ইউরোপেও যদি যান, সেখানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। আপনি আমেরিকাতে যান, সেখানে যেমন কিছু সুবিধা আছে অসুবিধা আছে। সেম লাইক চায়না, এখানে আপনি আসতে চাচ্ছেন, এখানে যেমন কিছু ভালো ভালো সুযোগ সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধা অসুবিধা মিলায় একটা দেশ, এবং আপনি যখন একটা দেশে আসবেন, ওই সুবিধা অসুবিধা মিলে আপনাকে অ্যাডজাস্ট করেই ভাই সেই দেশে যেতে হবে। এখন হ্যাঁ, অসুবিধাটা যদি আপনার ক্ষেত্রে একটা বড় ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়, ভাইটাল ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে আপনি ওই দেশকে অ্যাভয়েড করে অ্যানাদার দেশে চলে যাবেন। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন কথা হচ্ছে এই জায়গায়, যে ম্যান টু ম্যান ভ্যারি করে কীভাবে, এক একজনের কেউ বাজেটের সমস্যা, কারো দেখা যাচ্ছে যে পরিকল্পনা নিয়ে এক এক রকম পরিকল্পনা থাকে, কারো হয়তো কোয়ালিটি এডুকেশন প্রয়োজন, কেউ অনলি স্টাডিতে ফোকাস থাকতে চায়। এক একজনের তো ফিউচার প্ল্যানিং এক এক রকম। তো ওই ফিউচার প্ল্যানিংয়ের উপরে সেট করে ডিপেন্ড করে এখানকার অসুবিধা বা সুবিধাগুলোকে আপনার ক্যারিয়ারের উপরে, ফিউচার প্ল্যানিংয়ের উপরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে দেন আপনি যদি ডিসাইড করেন যে না, আমার মতো এটা এটা আমার জন্য ঠিক আছে, দেন আপনি সিদ্ধান্ত নিয়ে চীনে চলে আসবেন। আর যদি মনে করেন যে আমার সাথে এই ক্যারিয়ারটা সম্পূর্ণ বিপরীতমুখী, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তখন আপনি চীনটাকে অ্যাভয়েড করে অ্যানাদার দেশে উচ্চশিক্ষায় চলে যাবেন। ব্যাপারটা এরকম। এখন মূল পয়েন্টে আসি। এখানে উচ্চশিক্ষার যে সুবিধাগুলো আমি আগে বলবো, তারপরে অসুবিধাগুলো আগে বলবো। সুবিধাগুলো কি, এখানে দেখেন, আপনি এখানে পড়ালেখা করতে আসছেন, এখানে কিন্তু কোনো ধরনের মানে পড়ালেখা করতে আসছেন, এখানে যে ইউনিভার্সিটিগুলো পাচ্ছেন সবগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। আপনি এখানে যে ইউনিভার্সিটিগুলো পাচ্ছেন, এগুলো একটা করে ইউনিভার্সিটি 200 বছর, 150 বছর, 100 বছর, ইভেন তো কিছু কিছু ইউনিভার্সিটি আছে 250-300 বছরের পুরাতন।
মানে এই বিশ্ববিদ্যালয়গুলো যখন একটা 150-200 বছরের পুরাতন ইউনিভার্সিটি হয়, আপনি বুঝতে পারছেন সেই ইউনিভার্সিটির কোয়ালিটি, সেই ইউনিভার্সিটির স্টাডি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তাদের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি মানে প্রিমিয়াম কোয়ালিটির বলবো আমি এখানে। সো সেই জায়গা থেকে কিন্তু এখানে ইউনিভার্সিটি যেগুলো পাচ্ছেন সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে? এক নম্বর একটা পজিটিভ দিক আর কি। সেকেন্ড হচ্ছে চীনে আপনি যে ইউনিভার্সিটিগুলো পড়তে আসছেন সেগুলো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু একটা টপ পজিশানে, মানে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে যে ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করতে আসে, এই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং মোটামুটি 100 থেকে স্টার্টিং, মানে 100। চীনে তো আরও ভালো ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি আছে, কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা যেগুলোতে চান্স পায় সেগুলো র্যাঙ্কিং মোটামুটি 100 থেকে 2000-এর ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে সচরাচর বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ালেখা করে। কেউ 100 র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ 150-তে পড়ছে, কেউ 200-তে পড়ছে, এক একজন এক একটা ইউনিভার্সিটিতে পড়ছে। সো এইখানে আপনি একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। আর একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিন্তু ভাই এমনি এমনি হয় নাই। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, রিসার্চ ফ্যাসিলিটিস, ল্যাব ফ্যাসিলিটিস, ক্যাম্পাস এনভায়রনমেন্ট, স্টাডি এনভায়রনমেন্ট, পাস করার পরে স্টুডেন্ট কত পার্সেন্ট জব পাচ্ছে, কত পার্সেন্ট রিসার্চ অগ্রগতি, পাবলিকেশান, রিসার্চ পেপার পাবলিকেশান, সামগ্রিক ব্যাপারগুলোকে কিন্তু এক জায়গায় যোগ করে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হয়। সেই র্যাঙ্কিংয়ে কিন্তু এই চাইনিজ ইউনিভার্সিটিগুলো যে এত ভালো ভালো পজিশনে, তার মানে অবশ্যই তাদের কোয়ালিটি এডুকেশন আছে, তাদের ল্যাব ফ্যাসিলিটিস ভালো, ক্যাম্পাস এনভায়রনমেন্ট ভালো, তাদের পড়ালেখা শেষ করার পর স্টুডেন্টদের যারা তারা জব বা রিসার্চে তারা যে ইনভলভ হচ্ছে সেই রেশিওটা ভালো, এখানে রিসার্চ পেপার পাবলিশের দিক দিয়ে তারা ভালো অবস্থানে আছে, সার্বিক ব্যাপার ভালো বিধায় কিন্তু তারা র্যাঙ্কিংয়ে ভালো জায়গায় আসছে। দ্যাটস ওয়াই এই ইউনিভার্সিটিগুলো একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি কাতারে জায়গা করে নিয়েছে। তার মানে আপনি এরকম একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন, কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন এখানে, ঠিক আছে? 3 নম্বর যে পজিটিভ দিক সেটা হলো আপনি যখন চীনে আসেন চীনটাকে আপনি একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারছেন। আমি ইদানিং দেখছি বাংলাদেশ থেকে একটা বড় অংশ শিক্ষার্থী প্রথমে ব্যাচেলর করার জন্য চীনে চলে আসতেছে, আসার পরে এখানে 1 বছর স্টাডি করার পরে তারা অনেক শিক্ষার্থী কেউ জার্মানিতে চলে যাচ্ছে, কেউ স্কলারশিপ নেয় আমেরিকাতে চলে যাচ্ছে, কেউ ইউরোপ চলে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া, ভিসা ম্যানেজ করা, ইন্ডিয়া যাওয়া এখন জটিল হয়ে গেছে আগের চেয়ে প্রক্রিয়াগুলো। তো সেই তুলনায় কিন্তু ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ থেকে ভিসার অবস্থা খুবই খারাপ। এখন একটা স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে যখন ইউরোপের জন্য ট্রাই করে, যখন সে ইউরোপের ভিসা পায় না তখন কিন্তু তার একটা লং টাইম স্টাডি গ্যাপ হয়ে যায়। ওই স্টাডি গ্যাপ বাঁচানোর জন্য শিক্ষার্থীরা কী করতেছে, প্রথমে চীনে চলে আসতেছে। চীনে আসার পরে এইখানে তারা অ্যাডমিশন নিয়ে তার ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম বা যেই প্রোগ্রামে সে এখানে পড়ালেখা করতে আসছে ওই প্রোগ্রামে পড়ালেখানে রান করে ফেলতেছে। পড়ালেখার রান মানে চালু অবস্থাতে থাকছে, পড়ালেখা কন্টিনিউ করতেছে। পড়ালেখার পাশাপাশি এগেন ব্যাচেলারের জন্য বা এগেন মাস্টার্সের জন্য বা এগেন পিএইচডির জন্য তারা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোতে স্কলারশিপের জন্য ট্রাই করছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে চীন থেকে যখন তারা অ্যানাদার কান্ট্রিতে মুভ করা ট্রাই করতেছে এইখান থেকে তারা একটা বেটার ভিসা রেশিও পাচ্ছে। যেমন ধরেন বাংলাদেশে জার্মান এম্বাসিতে এখন ওয়েটিং পিরিয়ড চলছে অলমোস্ট 1.5 বছর থেকে 2 বছর, কিন্তু মজার ব্যাপার চায়না থেকে কিন্তু একটা শিক্ষার্থী 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু এখানে এম্বাসি ফেস করতে পারছে। এখানে একটা প্লাস পয়েন্ট, স্টুডেন্টরা কিন্তু এটাকেও কাজে লাগাচ্ছে যে চায়না থেকে আমি যখন অ্যানাদার কান্ট্রিতে মুভ করব তখন আমার ক্ষেত্রে ভিসা রেশিও ভালো, আমি ইজিলি একটা ভিসা নিয়ে একটা স্কলারশিপ নিয়ে আমি অ্যানাদার কান্ট্রিতে মুভ করতে পারছি। এটাও কিন্তু একটা পজিটিভ সাইড চীন থেকে মুভ করার জন্য। আবার অনেক শিক্ষার্থী আছে এইখান থেকে এটাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে এখানে প্রথমে আসে, এসে একটা ভালো পড়ালেখা করে, ভালো পড়ালেখা করার পর যেমন কেউ ধরেন ডিপ্লোমাতে আসে, ডিপ্লোমা শেষ করলো, ব্যাচেলর শেষ করলো, তারপর এখান থেকেই ভিসা করে অ্যানাদার কান্ট্রিতে মুভ করে চলে গেল একটা ভালো স্কলারশিপ নিয়ে। আবার কিছু স্টুডেন্ট এখানে ব্যাচেলর করতে আসে, ব্যাচেলর শেষ করে মাস্টার্সে একটা ভালো স্কলারশিপ নিয়ে ইউরোপে চলে গেল। আবার কিছু স্টুডেন্ট এখানে মাস্টার্স করতে আসে, মাস্টার্স শেষ করে একটা ভালো স্কলারশিপ নিয়ে পিএইচডিতে অ্যানাদার কান্ট্রিতে মুভ করে চলে গেল, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এখানে ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে কিন্তু এখান থেকে মুভ করে চলে গেল। এই রকম কিন্তু পরিকল্পনা নিয়ে অনেকে আসে এবং তার জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে। কারণ চীনে প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি আছে, এইখান থেকে তুলনামূলক ভিসা রেশিও ভালো। আমার এখন বর্তমানে দেখেন বাংলাদেশে ইতালির যদি উদাহরণ দিই, বর্তমানে বাংলাদেশে ইতালির ভিসা রেশিও জঘন্য খারাপ, মানে ভিসা রেশিও খুবই খারাপ ইতালির বাংলাদেশ থেকে। বাট যেই স্টুডেন্টরা আমি আমার পরিচিত ক্লোজ ছোটো ভাইদেরকে চায়না থেকে ভিসা নিয়ে ইতালিতে আমি নিজে এয়ারপোর্টে গিয়ে বিদায় দিয়ে আসলাম কয়েকজনকে। গত 2 মাস আগে প্রায় এক ব্যাচে অনেকগুলোকে ইতালিতে তারা চলে গেল, আমার চংচিং এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি ওদেরকে বিদায় দিয়ে আসলাম। সো এই যে স্টুডেন্টগুলো এখানে চলে গেল, ওরা প্রথমে এখানে ব্যাচেলার শেষ করছে, এখানে শেষ করার পর এখানে মাস্টার্সে অ্যাডমিশনে চায়না আসছে, এখানে মাস্টার্সে চালু থাকা অবস্থায় ইতালিতে একটা স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন পেয়ে গেছে, এখান থেকে ভিসা করে ইতালিতে চলে গেছে। আইএলটিএস লাগেনি, ডুওলিঙ্গো লাগেনি, কিচ্ছু লাগে নাই, শুধুমাত্র একটা একাডেমিক রেজাল্ট দিয়ে
সে ইউনিভার্সিটি অফ প্যাভিয়া গেছে, ইউনিভার্সিটি অফ পাদুয়া আছে, এগুলোতে তারা অ্যাডমিশন নিয়ে একটা স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার জন্য তারা ওখানে চলে গেছে, এবং এখান থেকে ভিসা রেশিওটাও মোর দেন 90% ভিসা রেশিও পাচ্ছে তারা। তো এই যে প্লাস পয়েন্টগুলো এখানে আছে, এইগুলো একটা পজিটিভ সাইড। এখান থেকে চীন থেকে পড়ালেখার পরে ক্যারিয়ার শিফট করার একটা পজিটিভ সাইড কিন্তু এইটা। তো যারা মূলত চীন থেকে পড়ালেখা করতে আসার পরে অ্যানাদার কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা পজিটিভ সাইড, ঠিক আছে। 3 নম্বর কারণ গেল। 4 নম্বর কারণ বলি, চীন থেকে পাশ করার পর কিন্তু এখন চায়নাতে আপনি জব করতেও পারবেন। চায়নাতে কিন্তু ইদানিং ফরেন স্টুডেন্ট যারা আছে, যারা চীন থেকে গ্র্যাজুয়েট হচ্ছে, তাদের কিন্তু চীনে জব করারও সুযোগ তৈরি হচ্ছে। এটা একটা পজিটিভ সাইড। আপনি ধরেন চীন থেকে পড়ালেখা শেষ করেছেন, আপনার চাইনিজ ভালো, এখানে ভাই লোকাল, আপনি যেই দেশেই ভাই পড়ালেখা করেন, ওই দেশে যদি জব করতে চান তাহলে লোকাল ভাষায় আপনাকে দক্ষ হইতে হবে। আপনি যদি জার্মানিতেও পড়াশোনা করেন, আপনি জার্মান না জানলে কিন্তু জার্মানিতে স্বাচ্ছন্দ্যে জব ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে। সেম লাইক চায়না, এখানে আপনি যদি পড়াশোনা করেন, পড়ালেখা শেষ করার পর যদি চীনে আপনি জব করতে চান, ফুল টাইম যদি জব করতে চান পড়ালেখা শেষ করার পরে, আপনাকে মাস্ট বি চাইনিজ জানতে হবে। এবং আপনি যদি ভালো করে চাইনিজটা জানতে পারেন, ভালো করে যদি চাইনিজটা শিখতে পারেন, ডেফিনেটলি আপনি অ্যানাদার কান্ট্রিতে মুভ করতে পারবেন। এটা ডেফিনেটলি এখানে কিন্তু আপনি জব করতে পারবেন, এটা আপনার জন্য কিন্তু একটা গুড অপশান। সো এখানে জব করার জন্য আপনাকে চাইনিজ ভাষাটাকে ভালো করে শিখতে হবে, চাইনিজ ভাষাটাকে ভালো করে জানতে হবে, তাহলে এখানে কিন্তু একটা জব করার একটা অপরচুনিটি তৈরি হয়েছে। আমার চায়নাতে কিন্তু দেখছেন শ্যানজেন বলে একটা জায়গা আছে, আপনি অনেকে কিন্তু শ্যানজেন সাংহাই সম্পর্কে নাম জেনেছেন। আমি আমার ভার্সিটির অনেক ছোটো ভাইদেরকে দেখেছি, আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি, আমার কিছু বড় ভাইদেরকে দেখেছি, যারা আমার ভার্সিটি থেকে পাস করে শ্যানজেনে এখন জব করতেছে, ফুল টাইম জব করতেছে গ্র্যাজুয়েশন শেষ করার পরে। আমি আমার বন্ধু বান্ধব থেকে দেখি যারা শ্যানজেনে গিয়ে জব করতেছে। সো এখন একটা বড় অংশ শিক্ষার্থী এখানে কিন্তু জব পাচ্ছে, যারা এখানকার ভাষা জানে, যারা এখানে চাইনিজদের সাথে ভালো একটা সম্পর্ক আছে, চাইনিজ বন্ধু বান্ধব আছে, তাদের সহযোগিতা নিয়ে কিন্তু তারা এখানে ভালো ভালো জব ম্যানেজ করে ফেলতেছে অনেকে, ঠিক আছে। এটা একটা কিন্তু পজিটিভ সাইড চীনে পড়ালেখা করার ক্ষেত্রে। 5ম নাম্বার পজিটিভ সাইড হচ্ছে, চীন থেকে পড়ালেখা করার পরে আপনি কিন্তু বাংলাদেশে ব্যাক করে জবের একটা অপরচুনিটি তৈরি করতে পারবেন। আপনারা অনেকে জানেন বাংলাদেশে কিন্তু এখন হিউজ চাইনিজ কোম্পানি, বড় বড় মেগা প্রজেক্ট দেখেন, ছোট ছোট মেগা মানে প্রজেক্ট বলেন, মিডিয়াম মানের প্রজেক্ট বলেন, বাংলাদেশের ভিতরে যেগুলো ভালো ভালো প্রজেক্ট এখন অর্গানাইজ হচ্ছে, যে প্রজেক্টগুলো কাজ চলতেছে, আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন 80% প্রজেক্টে চাইনিজ কোম্পানিগুলো কাজ করতেছে এখন। আপনি যখন চীন থেকে পড়ালেখা করবেন, এখান থেকে পড়ালেখা শেষ করার পর যদি বাংলাদেশে ব্যাক করেন, ওই যে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে, ওই চাইনিজ কোম্পানিগুলোতে আপনি অগ্রাধিকার ভিত্তিতে জব পাবেন, কারণ আপনি চীন থেকে পড়ালেখা করেছেন। আপনি যেমন একাডেমিক দিক দিয়ে আপনার ভালো পড়াশোনা করেছেন, পাশাপাশি আপনার চাইনিজ ভাষা আপনি পারেন, এই দুইটা কারণে চাইনিজ কোম্পানিগুলোতে আপনি অগ্রাধিকার ভিত্তিতে জব পাবেন। তবে হ্যাঁ, জব পাবেন কারা? যারা ভাই পড়ালেখা করেছেন। এখন চীনে যারা পড়ালেখা করতে আসে, সত্যিকার অর্থে 100 জন স্টুডেন্ট যদি আসে, 55 জন স্টুডেন্টই পড়ালেখা করে না, আর 45% স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করে। ওই যেই 45 জন পড়ালেখা করে আমি তাদের নিয়ে বলতেছি, যারা পড়ালেখা করে না এরা চীন কেন, কানাডা আমেরিকা থেকে পাশ করলেও জীবনে কিচ্ছু করতে পারবে না, ওদের বিষয় আলাদা। তো যারা পড়ালেখা করে তাদের জন্য আমি বলতেছি, পড়ালেখা যারা করে তারা বাংলাদেশে ব্যাক করেও কিন্তু একটা জব ম্যানেজ করে ফেলতে পারবে, ঠিক আছে। সো 6 নম্বর একটা পজিটিভ দিক হচ্ছে, দেখেন আপনি যখন চীনে পড়ালেখা করতে আসছেন, আপনাকে কিন্তু জবের উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে না, কারণ ইউনিভার্সিটি থেকে আপনাকে এত ভালো ভালো স্কলারশিপ ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে যে আপনি ফুল টাইম আপনার স্টাডির উপরে ফোকাস থাকতে পারছেন। ধরেন আপনি, আমার কথা যদি বলি, ধরেন আমি এখানে টিউশনটা ফ্রি পাই, হোস্টেলটা ফ্রি পাই, প্রতি মাসে মাসে 56,000 টাকা উপবৃত্তি পাই। আমি এখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বিতে মাস্টার্সে পড়াশোনা করি। এখন ধরেন আমাকে যদি গভর্নমেন্ট প্রতি মাসে মাসে 56,000 টাকা উপবৃত্তি দেয়, তাহলে আমার কি জব করার দরকার আছে? জব করার তো দরকার নাই। তার মানে আমি সারাদিন, আমার যতটুকু সময় আছে, সারাদিন আমি আমার সময়টা কিন্তু স্টাডির উপরে দিতে পারতেছি, রিসার্চের উপরে দিতে পারছি, ল্যাবে আমি সময় কাটাতে পারছি। এতে করে হচ্ছে কি, আমি আমার একাডেমিক স্কিলটা আরও বেশি ডেভেলপ করতে পারছি, কারণ আমার ফোকাস আমি একটার উপরে দিতে পারতেছি। আর আমি যখন একাডেমিক দিক দিয়ে বেশি সময় দিতে পারছি, আমার যখন অনেক বেশি রিসার্চ পেপার পাবলিশ থাকবে, আমার যখন অনেক বেশি অ্যাক্টিভিটিস ভালো একটা সিজিপিএ থাকবে, ভালো কয়েকটা রিসার্চ পেপার পাবলিশ থাকবে, এগুলো যখন আমার একাডেমিক দিক দিয়ে আমার স্কিল থাকবে, তখন আমি এখানে মাস্টার শেষ করার পর যখন আমি পিএইচডিতে অ্যাপ্লাই করবো, সেটা চীনে অ্যাপ্লাই করি, নানাদার কান্ট্রিতে অ্যাপ্লাই করি, অনায়াসে আমি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পিএইচডিতে ম্যানেজ করে ফেলতে পারবো, সেটা আমেরিকা হোক, কানাডা হোক বা ইউরোপ হোক। কারণ আমার কাছে ভালো সিজিপিএ থাকবে, আমার কাছে অনেকগুলো রিসার্চ পেপার থাকবে আমার কাছে, এগুলো কারণে কিন্তু আমি অগ্রাধিকার পাবো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, ভালো একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো এই জিনিসগুলো কিন্তু একটা পজিটিভ সাইড, যে আপনি এখানে একটা ভালো অ্যামাউন্টে যখন স্কলারশিপ পাচ্ছেন,
আপনাকে জব করতে হচ্ছে না, আপনি ফুল টাইম স্টাডির উপরে ফোকাস থাকতে পারছেন, এতে করে আপনি একাডেমিক দিক দিয়ে আপনি স্কিলড হইতে পারছেন। এটা একটা পজিটিভ সাইড। 7 নম্বর ভালো দিক হচ্ছে চীনে খাওয়া দাওয়া, পকেট খরচ বা লাইফস্টাইল, চীনে ব্যয়বার কিন্তু বাংলাদেশের চেয়েও কম। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি চীনে পড়ালেখা করে, তার প্রতি মাসে খাওয়া খরচ, পকেট খরচ বাংলাদেশি টাকা 8 থেকে 10 হাজার টাকা যথেষ্ট। 8 থেকে 10 হাজার টাকা হইলে একজন শিক্ষার্থী এখানে খুব অনায়াসে তার খাওয়া খরচ, পকেট খরচ ম্যানেজ করে ফেলতে পারবে। ইদানিং কিন্তু 10 হাজার টাকা আপনি ঢাকা শহরে ভাই ঠিক মতো চলাফেরা করতে পারবেন না। ঢাকা শহরে যে ব্যয়, 10 হাজার টাকা আপনি ঢাকা শহরে ঠিক মতো চলাফেরা করতে পারবেন না। কিন্তু এই 10 হাজার টাকা নিয়ে যদি আপনি চীনে 10 হাজার টাকা বাজেট যদি আপনি চীনে করেন, চীনে যদি 10 হাজার টাকা বাজেট করেন, আপনি প্রতি মাসে একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনি লিড করতে পারবেন। এখানে খাওয়া খরচ, পকেট খরচতে মিলে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন। তার মানে এই না যে আপনাকে সারাদিন শুধু শাকসবজি খেয়ে থাকতে হবে 10 হাজার টাকা না, মাছ মাংস খেয়ে স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন যদি 10 হাজার টাকা আপনার বাজেট থাকে। আপনি খুব ভালো লাইফ লিড করতে পারবেন এখানে। এটা একটা পজিটিভ সাইড, যেখানে জীবনযাত্রার ব্যয়টা তুলনামূলক একটু কম। এটা একটা পজিটিভ সাইড। 8 নম্বর পজিটিভ সাইড হচ্ছে চীন, আপনারা অনেকে জানেন চীন হচ্ছে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্যের জন্য একটা স্বর্গরাজ্য। পুরো ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্যের জন্য চীন হচ্ছে স্বর্গরাজ্য। তো যারা চীনে পড়ালেখা করতে আসতে চায়, এখানে পড়ালেখা শেষ করার পরে যদি চীনে থেকে যেতে চায় অথবা ব্যবসা বাণিজ্য করতে চায়, তার জন্য কিন্তু চীন একটা স্বর্গরাজ্য। চীন থেকে প্রোডাক্ট নিয়ে শত শত বাংলাদেশি শিক্ষার্থী ব্যবসা বাণিজ্য করতেছে। কেউ মিডল ইস্টে প্রোডাক্ট পাঠাচ্ছে, কেউ ইউএসএতে প্রোডাক্ট পাঠাচ্ছে, কেউ ইউরোপে প্রোডাক্ট পাঠাচ্ছে, কেউ বাংলাদেশে প্রোডাক্ট পাঠাচ্ছে। অনেকে প্রোডাক্ট সোর্সিং করতেছে, অনেকে ফ্যাক্টরি ভিজিট করতেছে, অনেকে অনলাইনে পেজ খুলে বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে সেল করতেছে। ইভেন তো নিজে নিজে অনেকে বিজনেসম্যান পর্যন্ত হয়ে গেছে চীন থেকে পড়ালেখা শেষ করার পরে, কারণ অনেকে ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু ঝুঁকে গেছে। সো এখানে চীনে যারা একটু ব্যবসা বাণিজ্য রিলেটেড আছে, পড়ালেখাও করতে চায়, পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ঝুঁকতে চায়, তাদের জন্যও কিন্তু চীন একটা স্বর্গরাজ্য। এটা একটা বড় পজিটিভ সাইড এটা, যে এখানে চীনে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। ঠিক আছে, এইটা একটা বড় পজিটিভ সাইড আমি বলবো। তো যারা ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে চান, তারা চীনটাকে বেছে নিতে পারেন, তাদের জন্য একটা বেস্ট অপশন হইতে পারে। 9 নম্বর পজিটিভ দিক হচ্ছে নিরাপত্তা এবং একটা আদর্শ লাইফ। আপনি এখানে চীনে পড়ালেখা করতে আসছেন, একজন স্টুডেন্ট হিসেবে যেখানে আপনি থাকছেন, আপনি আপনার লাইফের যথেষ্ট সিকিউরিটি নিয়ে এখানে বসবাস করতে পারবেন। আপনাকে কেউ আপনার রেসিজমের শিকার আপনাকে এখানে হইতে হবে না। আপনি অন্যান্য দেশে যান, যে পরিমাণ মানে বর্ণ বৈষম্যের শিকার আপনাকে হইতে হবে, ওই জিনিসটা আপনাকে চীনে শিকার হইতে হবে না। এখানে রেসিজমের নাই একবারে বলতেছি না, বাট রেসিজমের পরিমাণটা এখানে খুবই কম। আর বরং আর একটা প্লাস পয়েন্ট, এখানে ফরেন স্টুডেন্ট বা বিদেশি শিক্ষার্থী যারা এখানে থাকে, চাইনিজরা বিদেশি শিক্ষার্থীদেরকে অনেক রেসপেক্ট করে এবং বিদেশি শিক্ষার্থীদেরকে তারা প্রচুর পরিমাণ সম্মান করে, সেটা আউটসাইড হোক, ক্যাম্পাসের ভিতরে হোক। আপনি যারা যারা চীনে পড়ালেখা করছে, তারাই প্রত্যেকে ব্যাপার সাথে একমত হবে যে চাইনিজরা একটা ফরেন স্টুডেন্টকে কী পরিমাণ রেসপেক্ট করে। আপনি কোনো একটা হেল্পের জন্য যান, তারা আপনাকে তার সর্বোচ্চ দিয়ে হেল্প করবে। আপনি কোনো একটা বিপদে তাকে নক করেন, আপনাকে হেল্প করবে। কোনো একটা জায়গায় আপনি মেট্রোতে গেছেন, আপনাকে তারা বসার জন্য জায়গা করে দিবে। ইভেন তো কারণ এখানে তো আসলে চীনের অনেক প্রভিন্স আছে, যে প্রভিন্সগুলোতে অত বেশি ফরেনার ফ্রেন্ডলি না, এখন অত বেশি ফরেনার নাই। ইভেন তো মাঝে মাঝে ফরেনার দেখলে ওরা ছবি তুলতে পর্যন্ত আসে, যে কারণ তারা অনেক চাইনিজ আছে, কখনো ফরেনারই দেখে না, এরকম একটা ব্যাপার স্যাপার। সো এইখানে একটা রেসপেক্ট আছে, এখানে একটা সম্মান আছে, যে আপনি সেই সম্মানটা নিয়ে সিকিউরিটি নিয়ে এখানে থাকতে পারবেন। এখানে প্রত্যেকটা জায়গায় যে লেভেলের সিকিউরিটি মেকশিওর করা আছে, এখানে আপনার নিরাপত্তা নিয়ে ন্যূনতম কোনো চিন্তিত হওয়ার কোনো সুযোগ নাই। অনেক আমার বাংলাদেশ থেকে অনেক বোনেরা এখানে পড়াশোনা করার জন্য আসতে চায়, সিকিউরিটি নিয়ে চিন্তা করে। এখানে সিকিউরিটি নিয়ে ন্যূনতম কোনো চিন্তা নাই। আপনি বাংলাদেশে রাত 2টা যেমন বাড়ি থেকে বেরোতে পারবেন না, এখানে যেমন রাত 2টার সময় বাড়ি থেকে বের হলে আপনাকে মানে কোনো প্রবলেম নাই। আপনি হোস্টেল থেকে রাত 2টার সময় বেরোন, একটা মেয়ে মানুষ রাত 2টায় বাড়ি থেকে বেরোন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। এখানে ভাই প্রত্যেকে তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। বাংলাদেশে হয় কি যে একটা মেয়ে ধরেন কলেজে যাওয়ার জন্য বের হয়েছে, পোলাপানে তো খাইয়ে দিয়ে সারাদিন কাজ নাই, বাড়ি থেকে বের হয়েছে, বাইকে তেল ভরছে, কার বাড়ি থেকে কোন মেয়ে কলেজে বের হচ্ছে, একটু ইপ্রিজিং করবে, একটু মোবাইল নাম্বার নিবে, একটু ঘুরবে ফিরবে, আবার বাড়িতে আসবে, বাপের হোটেলে ফিরি খাই দায় ঘুরে ফিরি। এই টাইপের পোলাপানি বাংলাদেশে বেশিরভাগ। আর চীনে এখানে যারা আসছে বা চাইনিজরা যারা আছে, প্রত্যেকের লাইফের একটা ভিশন আছে, পড়ালেখা আছে, ব্যস্ততা আছে। কারো এত সময় নাই যে আপনি একটা মেয়ে বের হয়েছেন, আপনাকে কেউ ইপটিজিং করবে, সময়টা কারো নাই। আর এখানে কেউ ইপটিজিং করে যে পার পাবে ব্যাপারটা না। আপনার রুম আর ওয়াশরুম ছাড়া প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আপনার সাথে কেউ কাপদারি করে যাবে তার সুযোগই নাই। ঘাড় ঘুরার আগে পুলিশ আপনাকে ধরে ফেললো, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি কোনো একটা জায়গায় অকারেন্স করবেন, আপনি রুমে ব্যাক করার আগে পুলিশ আপনার দরজায় চলে আসবে।
ঠিক আছে, এই জিনিসগুলো এখানে যথেষ্ট সিকিউর, আপনি সিকিউরিটি মেক শিওর করে এখানে চলাফেরা করতে পারবেন, এটা একটা নিশ্চিন্ত সিকিউরিটির জায়গা রয়েছে এখানে। 10 নম্বর পজিটিভ সাইড হচ্ছে এখানে অনেকে অনেকে দেখা যাচ্ছে যে যখন পড়ালেখা করতে আসে, পড়ালেখা শেষ বা পড়ালেখা রানিং অবস্থায় অনেকে হয়তো দেখা উপার্জন করে পড়ালেখা নিয়ে চিন্তাভাবনা করে, বা দেখা যাচ্ছে একটা স্বাভাবিক ধর্ম পালন করা নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে থাকে। তো আমি বলবো চীনে পড়ালেখা নিয়ে একটা নেগেটিভ স্টুডেন্টের ভিতরে ধারণা রয়েছে যে ভাই আমি চীনে যেতে চাই, স্বাভাবিক ধর্ম পালন, বা অনেক শুনেছি যে মুসলমানদের নামাজ পড়তে দেয় না, বা দেখা যাচ্ছে মুসলমানদের এই করে সেই করে, নানান রকম কথাবার্তা শুনতেছি। বাস্তবতা হচ্ছে ভাই এখানে আপনার স্বাভাবিক ধর্ম পালন করতে কোনো অসুবিধা নাই। আমি নিজে একজন মুসলমান হিসেবে বলতে পারি আপনার স্বাভাবিক ধর্ম পালন করতে কোনো অসুবিধা নেই। আমরা টুপি পাঞ্জাবি পরে শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাই, আমরা তো কোনো দিন কোনো সমস্যার মধ্যে পড়ি না এখন পর্যন্ত। ঠিক আছে, ওয়াক্তের নামাজ, হ্যাঁ এখানে যেহেতু মুসলিম দেশ না, সব জায়গায় অ্যাভেলেবল মসজিদ নাই, শুক্রবারের দিনটা শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া হয়, বাকি দিনটা যে যার মতো রুমেই ওয়াক্তে নামাজটা পড়ে নিতে হয়। এখন নামাজ কালাম তো ভাই একান্ত ব্যক্তিগত, ইবাদত জিনিসটা তো সবার ব্যক্তিগত, যারা নামাজ কালাম পড়ে যে যার মতো রুমে পড়ে নেয়, শুক্রবারের দিনে সবাই দল বেঁধে একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়া হয়। তো এই জিনিসগুলো ডিপেন্ড করে। তো আপনারা যেই ধারণাটা নিয়েছেন যেখানে স্বাভাবিক ধর্ম পালন করা যায় না, হ্যান তার ব্যাপারটা এরকম না, এখানে পজিটিভ এটা একটা সাইড যে আপনি আপনার স্বাভাবিক ধর্ম পালন করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। এবং এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় যারা একটু ইনকাম করতে চায় তারা চাইলে এখানে যেমন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য থেকে টুকটাক ইনকাম করতে পারেন, এখানে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, এগুলোর সাইডে টুকটাক আপনারা জড়িত থেকেও কিছুটা আয় উপার্জনের সুযোগ তৈরি করে নিতে পারবেন আপনারা, যদি আপনার ওই লেভেলের যদি আপনার অ্যাবিলিটি থাকে। তো 10টা কিন্তু পজিটিভ সাইড বললাম। এখন আসবো আমি নেগেটিভ কথা, কারণ একটা দেশের, আমি আগেও বলেছি একটা দেশে কিন্তু সবগুলোই পজিটিভ না, কিছু নেগেটিভও আছে। পজিটিভ যেমন আপনি শুনলেন, এখন নেগেটিভ কথাগুলো আপনাকে শুনতে হবে, কারণ পজিটিভ নেগেটিভ মিলেই একটা দেশ। তবে চীনে পড়ালেখা করার ক্ষেত্রে পজিটিভ দিকটাই বেশি, নেগেটিভ সাইডটা খুবই কম। তারপর বেশ কিছু নেগেটিভ সাইড আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1 হচ্ছে পার্ট টাইম জব। আপনারা অনেকে জানেন চীনে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোনো ধরনের পার্ট টাইম জবের পারমিশন নাই। অনেক এজেন্সি আপনার শুনবেন আপনাকে পার্ট টাইম জব হাতে ধরাই দিচ্ছে, এগুলো সব বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা ছাড়ার কিছু নাই। চীনে কোনো ধরনের পার্ট টাইম জব নাই। চীনে একজন বিদেশি শিক্ষার্থীর কোনো ধরনের লিগ্যাল পার্ট টাইম জব করার পারমিশন চীনে নাই। কেউ যদি গোপনে জব করে, ওই বললাম যে গোপনে যদিন চুরি করে জব করলো আলহামদুলিল্লাহ ভালো, বাট যেদিন ধরা খাবে ওয়েলকাম টু ঢাকা এয়ারপোর্ট। তার অবস্থানটা কিন্তু এইটাই, আপনি চুরি করে যতদিন জব করতে পারলেন ভালো কথা, যদি ধরা খান তাহলে ঘুম থেকে উঠেই ওয়েলকাম টু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এটাই হচ্ছে এখানকার বাস্তবতা। সো আপনাকে এখানে কোনো ধরনের পার্ট টাইম জব করতে দিবে না, কারণ চাইনিজ গভর্নমেন্টের একটা থিওরি হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে প্রচুর স্কলারশিপ দিচ্ছি, তারা ফুল টাইম স্টাডির উপরে থাকবে, পড়াশোনা করবে, ভালো সিজিপিএ রাখবে, ভালো ল্যাবে অ্যাক্টিভিটিস থাকবে, সময় দিবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে, তাদের জব করার দরকার নাই। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট থেকে জবের কোনো পারমিশন দেওয়া হয় না। এখন যাদের ভাই বাজেট নাই, জব না করলে পড়াশোনা করতে পারবে না, তাদের ভাই চীনে আসা যাবে না, এটা একটা নেগেটিভ সাইড, কারণ চায়নাতে জব নাই। আপনার যদি ভাই একটা স্কলারশিপের উপর নির্ভর করে পড়ালেখা করে আসার মতো সামর্থ্য থাকে তবে আসতে হবে। এখানে এসে জব করে টাকা পয়সা দিয়ে পড়ালেখা করবেন, এই টেন্ডেন্সি থাকলে ভাই এখানে আসা যাবে না। ক্লিয়ার বোঝাতে পারছি? সেকেন্ড থিং হচ্ছে এখানে ভাষাগত একটা জটিলতা। সেকেন্ড নেগেটিভ সাইড হচ্ছে ভাষাগত জটিলতা। এখানে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে আসেন, তারপরও আপনার ইউনিভার্সিটির গণ্ডির বাইরে আপনি যখন যাবেন, এখানে ইংরেজির একটা হস্যইও কেউ পারবে না। চাইনিজদের পেটে বোম মারলেও কেউ ইংরেজি বলতে পারবে না। হ্যাঁ, ইদানিং কিছু দু একজন চাইনিজ যারা একটু ইন্টারন্যাশনালি ফ্রেন্ডলি হয়েছে তারা দু একজন ইংলিশ পারে, বাট 98% চাইনিজ যারা ইংলিশের কিচ্ছুই পারবে না। তার মানে কি, এটা একটা নেগেটিভ সাইড, যেখানে ইংলিশ ফ্রেন্ডলি দেশ না। তবে স্টুডেন্টরা যারা এখানে আসছে তাদেরকে বাধ্য করে হলো এখানে চাইনিজটা টুকটাক শিখে নিতে হয় নিজের প্রয়োজন। যেমন কেউ বাজার করতে যাবে, কেউ একটা বাইরে হয়তো কোনো একটা কেনাকাটা করতে গেছে, বা ঘুরতেই বের হয়েছে কোনো জায়গায়, তখন তো ইংরেজি দিয়ে কিন্তু কাজ চালাইতে পারবে না, তাকে মাস্ট বি চাইনিজ পারতেই হবে, চাইনিজ শিখতেই হবে। এইটা একটা বড় নেগেটিভ সাইড আমি বলবো। তবে হ্যাঁ, যারা একটা দেশে আসে পড়ালেখা করার জন্য, যারা পড়াশোনা করার জন্য, আমি বলেছি যে যারা পড়াশোনা করতে আসে, সবাই যে পড়াশোনা করতে আসে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ চীনে সবাই পড়ালেখা করতে আসে না, এটা একটা বাস্তবতা। যারা পড়াশোনা করতে আসে তারা দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 6 মাস, 1 বছরে তারা মোটামুটি উঠা বসা চলাফেরাতে যতটুকু ভাষা লাগে কষ্ট করে হলেও তারা কিন্তু শিখে নেয়। তো এটা একটা বড় নেগেটিভ সাইড যে ইউনিভার্সিটির বাইরে ইংলিশ ফ্রেন্ডলি না, চাইনিজ ভাষা সব কিছু হয়, আমাদেরকে বাধ্য হয়ে চাইনিজ ভাষাটা টুকটাক শিখে নিতে হয়, যে উঠা বসা চলাফেরাতে যতটুকু লাগে। এটা একটা সাইড গেল। আর একটা নেগেটিভ, 4 নম্বর নেগেটিভ সাইড হচ্ছে এখানে প্রফেসরদের প্রোনাউন্সিয়েশন। অনেক অনেক ইউনিভার্সিটিতে দেখবেন যে দু একজন চাইনিজ প্রফেসর থাকে যাদের ইংরেজিটাও ঠিকঠাক বোঝা যায় না,
চাইনিজটা তো আমরা তো বুঝি না ভালো করে, তো বোঝা তো দূরের কথা, ইংরেজিটাও ঠিকঠাক বুঝতে পারি না। সো আমরা যেমন বাংলাদেশি, আমাদের ইংরেজির প্রনাউন্সিয়েশন একরকম, আমেরিকানদের প্রনাউন্সিয়েশন একরকম, ইউকে যারা থাকে তাদের প্রনাউন্সিয়েশন একরকম, ইভেন তো আপনি আফ্রিকা বা মিডল ইস্টে যান, সেখানকার ইংরেজি কিন্তু এক এক রকম। সো সেম চায়নাদের কিন্তু ইংরেজিটাও এরকম। কারণ কিছু প্রফেসর ক্লাস নাই যাদের ইংরেজিটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। কাদের জন্য কষ্ট হয়ে যায়? যারা বাংলাদেশ থেকে দু কলম ইংরেজি না শিখে চীনে চলে আসছে, তাদের জন্য আসলে অনেক সমস্যা হয় এখানে। টিচারের কথা বুঝে না, কারণ এখানে প্রনাউন্সিয়েশন ভিন্ন, চাইনিজদের ইংরেজির প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন, যার কারণে যারা বাংলাদেশ থেকে ইংরেজি না শিখেই লাভ দিয়ে চীনে চলে আসছে, এরা এখানে আসার পরে মূলত প্রফেসরের কথা বুঝে না, নিজে কারোর সাথে ইংরেজি বলতে পারে না, সেমিস্টার শেষে ফেল করে বসে থাকে, স্কলারশিপ ডাউন, অনেকে বাংলাদেশে ব্যাক করতেছে, অনেকে আবার এখানে পড়ালেখা কন্টিনিউ করতেছে। সো এইটা একটা নেগেটিভ সাইড, যে চাইনিজদের প্রনাউন্সিয়েশন বুঝতে একটু কষ্ট হয়। তবে হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে, চাইনিজদের প্রনাউন্সিয়েশন একটু খারাপ হলেও তারা কি বলতেছে বুঝে নেয়, কারণ সে ইংরেজিতে স্টেবল, ইংরেজিতে ভালো একটা ক্যাপাবিলিটি আছে, ও কি বলতেছে মোটামুটি বুঝে নিতে পারে। বাট যারা বিগিনিং লেভেলে আছে তো তাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি যখন এখানে আসবেন, দীর্ঘদিন এখানে পড়ালেখা করবেন, মোটামুটি 1-2 সেমিস্টার পার হওয়ার পরে চাইনিজদের ইংরেজির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে, মানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। কারণ কি, এখানে যখন আপনি নিয়মিত ওই অ্যাকসেন্টে আপনি ক্লাস করছেন, টিচারের সাথে নিয়মিত কথাবার্তা বলতেছেন, ধীরে 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 আসলে অ্যাডজাস্টটা হয়ে যায়, ধীরে 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 অ্যাডজাস্টটা হয়ে যায়, তেমন কোনো সমস্যা হয় না আসলে। বাট এটাও একটা নেগেটিভ সাইড, যে অন্যান্য দেশে যেমন আপনি কানাডাতে পড়াশোনা করতে যান, একদম ফ্লুয়েন্ট ইংলিশে টিচাররা কথা বলে, বাট এখানকার ইংরেজি, চাইনিজ প্রফেসর যারা থাকে তাদের ইংরেজিটা একটু ব্যতিক্রম, তাদের ইংরেজিটা বুঝতে একটু কষ্ট হয় আমাদের, বাট অ্যাডজাস্ট করে নেওয়ার মতো, একেবারে যে সমস্যা এরকম না, অ্যাডজাস্ট করে নেওয়ার মতো। 5 নাম্বার একটা নেগেটিভ সাইড হচ্ছে, এখানে চীনে পড়ালেখা করতে গেলে চীনের যতগুলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট আছে, এখানে এইচএসকে 4টা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চীনে যারা পড়ালেখা করতে আসবে, তাদের চাইনিজ ভাষা শেখাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে চাইনিজ গভর্নমেন্টের একটা বাড়াবাড়ি, এটা একটা নেগেটিভ সাইড আমি বলবো। কারণ আমার কথায় ধরেন, আমি এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, এখন আমার কোর্স শেষ হওয়ার আগে বা কোর্স শেষ হওয়ার পরে আমাকে চাইনিজ ভাষা শেষ করতে হবে, শিখতে হবে, এবং সেটা সার্টিফিকেট জমা দিতে হবে। যেমন আমার মাস্টার্সে আমাকে এইচএসকে 3 দিতে হবে, যারা ব্যাচেলারে আসছেন তাকে এইচএসকে 4 দিতে হবে, যারা ডিপ্লোমাতে আসছেন তাদের এইচএসকে 2 বা এইচএসকে 3 এরকম দিতে হবে। এইটা বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। এখন কথা হচ্ছে, এই বাধ্যতামূলক করে দেওয়ার কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা করে চাইনিজ ভাষার সাবজেক্টই দিয়ে দেওয়া হয়েছে। যেমন ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী যারা আছেন, 1st সেমিস্টার থেকে 4th সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টার একটা করে চাইনিজ ভাষার সাবজেক্ট অ্যাড করে দেওয়া হয়েছে। 1st সেমিস্টার চাইনিজ 1, 2nd সেমিস্টার চাইনিজ 2, 3rd সেমিস্টার চাইনিজ 3, 4th সেমিস্টারে গিয়ে চাইনিজ 4, এরকমভাবে সাবজেক্ট অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে করে বিদেশি স্টুডেন্টরাও চাইনিজ ভাষাটা তারা ক্লাসেই শিখে ফেলতে পারে, অ্যাজ এ নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসেবে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এইটা শেখাটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যার কারণে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বাড়তি প্রেশার বিদেশি শিক্ষার্থীদের জন্য, যে সে চীনে পড়ালেখা করতে আসে ইংলিশ মিডিয়াম, বাট তারপরেও তাকে চাইনিজ ভাষা শেখাটা তাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তাকে চাইনিজটা শিখতেই হবে, ব্যাচেলর হোক, ডিপ্লোমা হোক, মাস্টার্স হোক, তাকে চাইনিজটা শিখতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে? তবে হ্যাঁ, অনেকে মনে করতেন ভাই চাইনিজ তো শিখতেই হবে, তাহলে আমরা কীভাবে শিখবো? ওই যে একটু আগে বললাম, ইউনিভার্সিটি থেকে আপনাকে শেখার ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে জাস্ট ক্লাস করতে হবে, ওটা অ্যাজ এ নন ডিপার্টমেন্টাল একটা সাবজেক্ট হিসেবে প্রতি সেমিস্টারে আপনি পাবেন। ঠিক আছে? অন্যান্য সাবজেক্টে যেমন আপনি ক্লাস করেন, ওটাও আপনাকে ক্লাস করতে হবে। অন্য সাবজেক্ট যেমন 2 ঘন্টা ক্লাস, ওটাও একটা 2 ঘন্টা ক্লাসের একটা সাবজেক্ট। ওই সাবজেক্টে ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষাও দিতে হবে। এরকম একটা সাবজেক্ট এইটা, এবং এই সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিয়েই আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। ব্যাচেলর প্রোগ্রাম এইচএসকে 4, মাস্টার্স এইচএসকে 3 এবং ডিপ্লোমা এইচএসকে 2 বা 3 এরকম কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এইটা একটা বড় নেগেটিভ সাইড আমি বলবো, যে ভাষাটাকে শিখতেই হবে। পরের একটা 6 নম্বর একটা নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এখানে হালাল খাবার নিয়ে একটু বাছ বিচার রয়েছে। যারা একটু যারা আমাকে নিয়মিত নামাজ কালাম পড়ি, বা অনেকে আছে একটু ধর্মকর্মের ব্যাপারগুলো একটু মেনটেন করে চলে। আপনি জানেন এটা যেহেতু ইসলাম ধর্মের দেশ না, বা ধর্ম চর্চার দেশ এটা না, এখানে চায়নাতে যে নাগরিকগুলো আছে বেশিরভাগই কোনো ধর্ম বিলিভ করে না। চায়নারা বেশিরভাগ আছে বৌদ্ধ ধর্মের অনুসারী, কিছু মুসলমান আছে, কিছু অন্যান্য ধর্মের আছে, আর বেশিরভাগ অংশ আছে যারা কোনো ধর্মকে বিলিভ করে না। এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাস্তিক বলতে পারেন। সো এইরকম আর কি। সো যার কারণে এরা আসলে ওইভাবে ধর্মচর্চা না করার কারণে খাবার দাবার অন্যান্য যে হালাল হারাম এই জিনিসগুলো এদের এখানে অতভাবে মেনটেন করা হয় না। এটা একটা নেগেটিভ সাইড, যেখানে খাবার আপনাকে খুঁজে খুঁজে নিতে হয়। যেমন আমার কথাই বলি, আমি হালাল খাবারটা চেষ্টা করি, সব সময় হয়ে ওঠে না, চেষ্টা করি যতটুকু সম্ভব মেনটেন করার জন্য। আমার বাসা থেকে প্রায়
30 কিলোমিটার দূরে হচ্ছে একটা মাংসের দোকান আছে, গরুর মাংস কিনতে যাওয়া হলো প্রায় 30 কিলোমিটার দূরে। সো আমি এখান থেকে বাইক নিয়ে প্রতি শুক্রবারে যাই, নামাজ পড়ে আসার পথে ওইখান থেকে মাংস কিনে নিয়ে চলে আসি, কারণ ওইখানে শুধুমাত্র হালাল মানে মুসলিম একটা মাংসের দোকান আছে, একটা মুসলমান আছেন, উনি হচ্ছে মাংসের দোকান, উনি গরুর মাংস জবাই করে গরুর মাংস বিক্রি করে এবং ওইখান থেকে হালাল মাংসটা পাওয়া যায়। আবার যখন মাংস কেনার প্রয়োজন হয়, যেমন সুপার শপগুলোতে কিন্তু ফ্রোজেন আইটেম রাখা হয়, চিকেন বলেন, বিফ বলেন বা অন্যান্য হাঁসের মাংস এখানে পপুলার অনেক বেশি, বাট সবগুলো কিন্তু হালাল না, জাস্ট এরা হচ্ছে মেশিনের মাধ্যমে জবাই করে প্রসেস করে সুপার শপে রেখে দেয়, ওই জিনিসটা আমরা কিন্তু খাই না অনেকে, কারণ ওটা হালাল না। সো আমাদেরকে হালাল ওই খাবারের জন্য আমাদের সাইডে যেগুলো আন্ডারগ্রাউন্ডের যে মার্কেটগুলো আছে, লোকাল টাইপের যেগুলো বাজার টাইপের যেগুলো থাকে, ওইগুলো থেকে মুরগি যদি আমরা কিনি তাহলে মুরগি কিনে জবাই করে তারপরে ওই মাংসগুলো আমাদেরকে নিয়ে আসতে হয়, তখন জিনিসটা হালাল হয়। তো এটা একটা নেগেটিভ সাইড বলবো, যে হালাল খাবারের জন্য আমাদেরকে একটু একটু আশপাশে একটু ঘোরাঘুরি করতে হয়, একটু মেনটেন করতে হয়। সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না, মাঝে মাঝে অনেক দূর দূরান্ত গিয়ে হালাল খাবারগুলো খুঁজে বের করে করে নিয়ে আসতে হয়। এটা একটা নেগেটিভ সাইড বলবো, যেহেতু এটা মুসলিম কান্ট্রি না, আমরা আমাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ এটা মুসলিম কান্ট্রি না, আমি তো চাইলে হাতের কাছে হালাল খাবার পাবো না, স্বাভাবিক, বাট আমরা এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা মানে সাইড, আর নেগেটিভ সাইড আর কি। তো এইটা কয়েকটা নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডের সাথে আমি যদি আর তেমন কোনো নেগেটিভ সাইড আমার কাছে চোখে পড়ছে না, তারপরেও যদি কারো কাছে মনে হয় যে এইটা চীনের একটা নেগেটিভ সাইড, এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে কখনো যদি কোনো ভিডিও তৈরি করি, ওই নেগেটিভ সাইডগুলো নিয়েও কিন্তু বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ছিল চীনে উচ্চশিক্ষার কিছু পজিটিভ সাইড, কিছু নেগেটিভ সাইড। তো আমার মনে হয় যে পজিটিভ সাইডের সংখ্যাটা 80%, নেগেটিভ সাইডের সংখ্যাটা 20%-এর মতো। তবে যেহেতু চীনে আসার অনেক বড় বড় রিজন আছে, সেই রিজনের কাছেই ছোটো ছোটো যে নেগেটিভ সাইড, এগুলো কোনো বিষয় না। আমি তো আপনাকে এক্সপ্লেন করে বলে দিলাম, যেখানে প্রায় 10 থেকে 15,000 বাংলাদেশি শিক্ষার্থী আছে, পড়াশোনা করতেছে, তাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, তারা খুব অনায়াসে খুব ভালোভাবে তারা তাদের মতো করে তাদের লাইফস্টাইল লিড করতেছে, ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে তারা তাদের মতো পড়াশোনা করছে। আশা করি আপনিও যদি চীনে উচ্চশিক্ষায় আসেন, আপনারও কোনো ধরনের অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। এই ছিল আজকের ভিডিওটিতে। যারা চীনে আসতে চান বা চীনে উচ্চশিক্ষা রিলেটেড তথ্য নিতে চান, হেল্প নিতে চান, পরামর্শ নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক করলে আমি আপনাকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত। আমার অ্যাসিস্ট্যান্ট আছে অথবা আমার কনসালটেন্ট যারা রয়েছে, যারা আমার সাথে থাকে কাজ করে, তো তারা আপনাকে সবসময় চেষ্টা করবে আপনাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করার জন্য, হেল্প করার জন্য। এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।